সাথে সাথে একটা বিচিত্র ব্যাপার ঘটতে থাকে। পুরো এলাকাটা থরথর করে কাঁপতে থাকে। রিহান চমকে উঠে দাঁড়ায়, তারপর লাফ দিয়ে পেছনে সরে যায়। সে বিস্ফোরিত চোখে দেখে পায়ের মাঝখানে একটা চতুষ্কোণ জায়গা যেন ফেটে বের হয়ে আসতে শুরু করেছে। ভোঁতা একটা শব্দ করে এক মানুষ উঁচু একটা চতুষ্কোণ ধাতব অংশ বের হয়ে হঠাৎ করে থেমে যায়। রিহান নিঃশব্দে কিছুক্ষণ সেটার দিকে তাকিয়ে থাকে। এখানে ঢোকার কোনো জায়গা আছে কি? রিহান চারপাশে একবার ঘুরে দেখল। কোনো দরজা নেই, কিন্তু এক পাশে একটা সবুজ বোতাম। খানিকক্ষণ চিন্তা করে সে বোতামটা স্পর্শ করে। কিছু হলো না দেখে বোতামটা চাপ দিল। সাথে সাথে একটা যান্ত্রিক শব্দ করে তার সামনে একটা দরজা খুলে গেল। ভেতরে একটা সিঁড়ি নেমে গেছে। রিহান একটা নিঃশ্বাস ফেলল। ঠিক কেন জানা নেই, হঠাৎ কৌতূহল ছাপিয়ে তার ভেতরে একটা চাপা ভয় উঁকি দেয়। কি আছে ভেতরে? সে যদি ভেতরে আটকা পড়ে যায়, যদি আর কোনো দিন বের হতে না পারে? সে যে সবাইকে কথা দিয়ে এসেছে প্রভু ক্লডের কাছে ধরা দিয়ে ঈশ্বরী প্রিমাকে মুক্ত করে আনবে। মাথা থেকে সব চিন্তা ঠেলে সরিয়ে দিয়ে রিহান ধীরে ধীরে সিঁড়িতে পা দিল। সাথে সাথে পেছনের দরজাটি বন্ধ হয়ে গেল। সে কি আর কখনো বের হতে পারবে? রিহান এক মুহূর্ত অপেক্ষা করে সিঁড়ি দিয়ে নামতে থাকে। প্রায় 40টি ধাপ নিচে একটা চতুষ্কোণ জায়গা। এক পাশে অর্ধস্বচ্ছ কাচের দরজা। ভেতর থেকে হালকা নীলাভ আলো বের হয়ে আসছে। রিহান কান পেতে শুনল, খুব হালকা এক ধরনের যান্ত্রিক গুঞ্জন ছাড়া কোথাও কোনো শব্দ নেই। সে সাহস সঞ্চয় করে দরজা ঠেলে ভেতরে প্রবেশ করেই বিস্ময়ে হতবাক হয়ে উঠল। বড় একটি ঘরের এক কোণায় একটি চেয়ার। সেই চেয়ারে মধ্যবয়স্ক একজন মানুষ বসে আছে। রিহানকে ভেতরে প্রবেশ করতে দেখে মানুষটি মাথা তুলে তাকিয়ে জিজ্ঞেস করল, কে? ভয়ঙ্কর আতঙ্কে রিহান ছুটে বের হয়ে যাচ্ছিল। অনেক কষ্ট করে নিজেকে সামলে নিয়ে এসে দরজা ধরে দাঁড়িয়ে থাকে। মানুষটি তাকে দেখার চেষ্টা করতে করতে উঠে দাঁড়ালো। তারপর 2 পা এগিয়ে এসে সহৃদয়ভাবে বলল, এসো, ভেতরে এসো। রিহান অনেক কষ্ট করে সাহস সঞ্চয় করে ভেতরে ঢুকলো। মানুষটি তার দিকে তাকিয়ে বলল, তোমার নাম কি ছেলে? রিহান একটা বড় নিঃশ্বাস ফেলে বলল, রিহান। রিহান? হ্যাঁ। চমৎকার। তোমার সাথে পরিচিত হয়ে খুব খুশি হয়েছি রিহান। আমি তোমার জন্য 230 বৎসর থেকে এই চেয়ারে বসে আছি। রিহান একটা আর্তশব্দ করে বলল, 230 বৎসর? হ্যাঁ। আমার জন্য সেটি কোনো সমস্যা নয়, কারণ আমি সত্য মানুষ নই। আমি একটি হলোগ্রাফিক ছবি। মানুষটি হাত তুলে 2 পাশে দেখিয়ে বলল, ওই দেখো, 2 পাশ থেকে লেজারের আলো এসে সুষম উপস্থাপন করে আমাকে তৈরি করেছে। রিহান বিস্ফোরিত চোখে তাকিয়ে রইল। যে মানুষ নিজে দাবি করছে সে সত্যি নয়, তার সাথে কথা বলা যায় কি না সে ব্যাপারে সে নিশ্চিত নয়। হলোগ্রাফিক মানুষটি বলল, তুমি খুব অবাক হচ্ছ? আমার হিসাব অনুযায়ী তোমার অবাক হবার কথা। আমার মনে হয় তোমার সাথে আমার খোলাখুলি কথা বলা দরকার। রিহান তবু কথা বলল না। হলোগ্রাফিক মানুষটি একটু হেসে বলল, তোমার ভয় পাবার কিছু নেই রিহান। তুমি এখানে খুব নিরাপদ। আমি সব কিছু জানি। আমি তোমাকে সাহায্য করতে পারবো। আমাকে সাহায্য করতে পারবে? হ্যাঁ। রিহান, তুমি এই চেয়ারটাতে বসো। হলোগ্রাফিক মানুষটা ঘরের অন্য পাশে একটা চেয়ার দেখিয়ে বলল, তুমি ইচ্ছে করলে আমার শরীরের ভেতর দিয়ে হেঁটে চলে যেতে পারো। রিহান তবু দাঁড়িয়ে রইল। হলোগ্রাফিক মানুষটি বলল, এসো রিহান, তোমার সাথে আমার কথা বলা দরকার। রিহান সাবধানে হেঁটে হলোগ্রাফিক মানুষটার কাছে গিয়ে তাকে স্পর্শ করার চেষ্টা করল। দেখল সত্যিই সেখানে কিছু নেই। তার হাতে শুধু রঙিন আলু এসে পড়েছে। মানুষটি হেসে বলল, দেখেছ, ভয়ের কিছু নেই। যাও, তুমি গিয়ে বসো। রিহান জিজ্ঞেস করল, কিন্তু এটা কিভাবে সম্ভব? আমি তোমাকে বলবো। এর মাঝে অলৌকিক কিছু নেই। এটি বিজ্ঞানের ব্যাপার, সহজ বিজ্ঞান। এসো। রিহান সত্যি সত্যি মানুষটার ভেতর দিয়ে হেঁটে ঘরের অন্য পাশে একটা চেয়ারে বসলো। এখনও পুরো ব্যাপারটা তার বিশ্বাস হচ্ছে না। মানুষটা তার সামনে একটা চেয়ারে বসে কথা বলতে শুরু করে। ব্যাপারটা শুরু হয়েছিল 230 বছর আগে। পৃথিবীতে তখন 6 বিলিয়ন মানুষ। ইকুয়েনা নামে ভয়ঙ্কর একটা ভাইরাসের কারণে পৃথিবীর সব মানুষ কয়েক সপ্তাহের মাঝে মরে শেষ হয়ে গেল। ভাইরাসের সংক্রমণ হবার পর মারা যেতে 2 সপ্তাহের মতো সময় নেয়। পৃথিবীর কিছু বিজ্ঞানী তাদের জীবনের শেষ 2 সপ্তাহ সময়ে ভবিষ্যতের মানুষের জন্য এটি তৈরি করে গিয়েছিলেন।
এই প্রজেক্টটি তৈরি করা হয়েছিল আন্তঃনক্ষত্র মহাকাশ ভ্রমণের জন্য। মানুষ যখন আন্তঃনক্ষত্র পরিভ্রমণে যাবে, সেখানে শতাব্দীর পর শতাব্দী কেটে যেতে পারে। এই দীর্ঘ সময়ে কি হবে কেউ জানে না। বংশানুক্রমিক ধারাবাহিকতা থাকলে ভালো, কিন্তু কোনো কারণে যদি সেই মহাকাশচারীরা নিজেরা যুদ্ধ বিগ্রহ করে মারা যায়, যদি শুধু কিছু ছোট শিশু বেঁচে থাকে, তখন কি হবে? তারা বড় হয়ে পৃথিবীর এই বিশাল জ্ঞান ভাণ্ডারের কিছুই পাবে না। নিঃসঙ্গ একটি মহাকাশযানে বিচিত্র একটি পরিবেশে বড় হবে। পৃথিবীর পুরো জ্ঞান ভাণ্ডারকে আবার গোড়া থেকে আবিষ্কার করতে হবে? সেটি তো হতে পারে না। এ ধরনের পরিবেশে সেই শিশুদের সাহায্য করার জন্য আমাদের তৈরি করা হয়েছে। হলোগ্রাফিক মানুষটি তার চারপাশ দেখিয়ে বলল, এখানে যে যন্ত্রটা আছে প্রাথমিকভাবে এটাকে বলা হতো কম্পিউটার। বিংশ শতাব্দী থেকে এটা তৈরি করা শুরু হয়। প্রতি বছরের ক্ষমতা দ্বিগুণ হয়ে যেতে শুরু করলো। একবিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে মানুষের সমান ক্ষমতা সম্পন্ন কম্পিউটার তৈরি করা হলো। তারপর আরও এক শতাব্দী কেটে গেল। পৃথিবীর বুকে এমন কম্পিউটার তৈরি হলো যা মানুষের পুরো সভ্যতাকে নিজের ভেতরে ধরে রাখতে পারে। নিউক্লিয়ার বোমা দিয়েও সেই কম্পিউটারকে ধ্বংস করা যাবে না। সাইক্লোন, টাইফুন, ভূমিকম্প তাকে ধ্বংস করতে পারবে না। সবচেয়ে বড় কথা হলো, তার জন্য এমন ইন্টারফেস তৈরি করা হলো যেটি যে কোনো মানুষের যে কোনো ধরনের বুদ্ধিমত্তার কাজে সাহায্য করতে পারে। কেন জানো? কেন? হলোগ্রাফিক মানুষটা নিজেকে দেখিয়ে বলল, কারণ ইন্টারফেসটা এরকম। একজন সহৃদয় মানুষ কথা বলছে, যে কোনো ভাষায়, যে কোনো পরিবেশে, যে কোনো মানুষের সাথে, যে কোনো বিষয়ে। যাই হোক, তোমাকে যেটা বলছিলাম, 230 বছর আগে যখন পৃথিবীর সব মানুষ ইকুইনা ভাইরাসে মারা যেতে শুরু করেছিল, তখন কিছু বিজ্ঞানীরা তাদের জীবনের শেষ 2 সপ্তাহে পৃথিবীর মানুষের পুরো সভ্যতা, পুরো জ্ঞান বিজ্ঞান ঢুকিয়ে এই পাহাড়ের মাঝে রেখে গেলেন। কিন্তু শুধু রেখে গেলে তো হবে না। যদি কিছু মানুষ বেঁচে যায়, তাদেরকে যে এর কাছে আনতে হবে। এটি দিয়ে পৃথিবীর লক্ষ কোটি বছরের জ্ঞান বিজ্ঞান সভ্যতা শিখিয়ে দিতে হবে। সেটা করবেন কি দিয়ে? কেউ কি বেঁচে থাকবে শেষ পর্যন্ত? বিজ্ঞানীরা কিছু জানতেন না, তাই সারা পৃথিবীতে অসংখ্য যোগাযোগ মডিউল ছড়িয়ে দিয়ে গেলেন। উপগ্রহ ব্যবহার করে সেগুলো সারা পৃথিবী থেকে সরাসরি এখানে যোগাযোগ করতে পারত। ছোট চৌকোনা বাক্সে একটা হলোগ্রাফিক স্ক্রিনে কিছু ছবি। প্রথম কয়েক মাস কোনো সাড়া পাওয়া গেল না। তারপর হঠাৎ করে এই ইন্টারফেসে যোগাযোগ হতে শুরু করলো। আমরা অবাক হয়ে দেখলাম, যারা যোগাযোগ করছে তারা ছোট ছোট শিশু। আমরা সেই যোগাযোগ মডিউল ব্যবহার করে তাদের সাথে কথা বলতাম, তাদের সান্ত্বনা দিতাম, সাহস দিতাম, বিপদে সাহায্য করতাম। ধীরে ধীরে শিশুগুলো বড় হতে লাগলো, তাদের নিজেদের ব্যক্তিত্ব জন্ম হতে শুরু করলো। দেখতে পেলাম তারা নিজেদের মাঝে তুচ্ছ বিষয় নিয়ে ঝগড়াঝাটি করছে, তুচ্ছ কারণে খুনোখুনি শুরু করেছে। তাদেরকে যে আবার সারা পৃথিবীর দায়িত্ব নিতে হবে সেটা তারা জানে না, সেটা তারা বুঝতে পারছে না। তখন ধীরে ধীরে সেখানে নেতৃত্ব গড়ে উঠতে শুরু করলো। পুরো দলের ভেতরে সবচেয়ে যে কর্মক্ষম মানুষ, সে পুরো দলটির দায়িত্ব নিতে শুরু করলো। দলের মাঝে শৃঙ্খলা ফিরে এলো। দলগুলো তখন গুছিয়ে নিয়েছে, বেঁচে থাকার নিয়মগুলো ধরে ফেলেছে। সারা পৃথিবীতে 6 বিলিয়ন মানুষের সম্পদ ব্যবহার করছে কয়েক হাজার মানুষ। তাদের প্রাচুর্যের কোনো অভাব নেই। দেখতে দেখতে এই নেতৃত্ব তখন একটি ভিন্ন ধরনের পাল্টে যেতে শুরু করলো। একটি দলে বা একটি কমিউনে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যোগাযোগ মডিউলের এই হলোগ্রাফিক ইন্টারফেস। দলের নেতারা সেই ইন্টারফেসটা নিজেদের মাঝে কুক্ষিগত করে ফেলল। বেঁচে থাকার জন্য সবচেয়ে জরুরি জিনিস হচ্ছে তথ্য। সে তথ্যটি পেতে পারে শুধুমাত্র দলের নেতা। কাজেই যারা নেতা, তাদের ক্ষমতা আকাশচুম্বী হতে শুরু করলো। ধীরে ধীরে তারা নিজেদের ঈশ্বর বলে ভাবতে শুরু করে দিল। আগে নেতৃত্ব দিত যারা সত্যিকারের নেতা, তারা একবার নিজেদের ঈশ্বর বলে ভাবতে শুরু করার পর সেই ব্যাপারটি আর তা থাকলো না। একজন ঈশ্বরের ইচ্ছের উপর নির্ভর করে কে হবে পরের ঈশ্বর। নেতৃত্ব আসতে শুরু করলো অযোগ্য মানুষের উপর। মানুষের সমাজের কমিউনগুলোতে তখনও সমস্যা দেখা দিতে শুরু করলো। তারা কুসংস্কারে বিশ্বাস করতে শুরু করলো, স্বার্থপর হয়ে যেতে লাগলো। আমরা ইচ্ছে করলে সেই জায়গায় হস্তক্ষেপ করতে পারতাম, কিন্তু করিনি। স্বাভাবিকভাবে বেড়ে উঠতে দিয়েছি। তবে একটা ব্যাপার করেছি, পৃথিবীর যত মানুষের যত দল আছে, যত কমিউন আছে, তাদেরকে ধীরে ধীরে এই এলাকায় নিয়ে আসতে শুরু করেছি। ধীরে ধীরে তারা এখানে এসে জড়ো হয়েছে। রিহান জিজ্ঞেস করলো,
তাদেরকে কিভাবে এখানে এনেছো? হলোগ্রাফিক মানুষটি হেসে বলল, যোগাযোগ ব্যবস্থা দুর্বল করে দিতাম। ভালো সিগন্যালের জন্য ছুটাছুটি করতো। যেখানে আনতে চাই সেখানে আসার পর পুরোপুরি সিগন্যাল পাঠাতাম। ঈশ্বররা কিছু বুঝতে পারতো না? না, তারা জানে পুরো ব্যাপারটা ঐশ্বরিক, পুরো ব্যাপারটা অলৌকিক। রিহান খানিকক্ষণ চুপ করে থেকে বলল, আমি তাহলে ঠিকই অনুমান করেছিলাম। হ্যাঁ, তুমি ঠিকই অনুমান করেছিলে। আমরা তোমার মতো একজন মানুষের জন্য অপেক্ষা করছিলাম, যে নতুন করে নেতৃত্ব নেবে, সার্বিকভাবে নেতৃত্ব নেবে। নেতৃত্ব? রিহান অবাক হয়ে হলোগ্রাফিক মানুষটির দিকে তাকালো। হ্যাঁ, নেতৃত্ব। আমি নেতৃত্ব দেব? হ্যাঁ, তুমি নেতৃত্ব দিবে। যে মানুষ আমাদের খুঁজে বের করতে পারবে সে হচ্ছে সঠিক মানুষ। না। হলোগ্রাফিক মানুষ অবাক হয়ে বলল, না, আমি তো নেতৃত্ব দিতে আসিনি। তুমি কেন এসেছো? আমি একটি মেয়েকে উদ্ধার করতে এসেছি। মেয়েটির নাম প্রিমা। বাচ্চা একটি মেয়ে, অসহায় দুঃখী একটি মেয়ে। তাকে সবাই মিলে ধরে নিয়ে গেছে। হলোগ্রাফিক মানুষ অবাক হয়ে রিহানের দিকে তাকিয়ে থাকে। রিহান মানুষটির দৃষ্টি এড়িয়ে বলে, আমার এখন নিজেকে ধরা দিতে হবে। নিজেকে ধরা দিয়ে প্রিমাকে মুক্ত করতে হবে। হলোগ্রাফিক মানুষটি তখনও এক ধরনের বিস্ময় নিয়ে রিহানের দিকে তাকিয়ে আছে। রিহান কিছুক্ষণ কিছু একটা ভাবল, তারপর সোজা হয়ে বসে মানুষটির দিকে তাকিয়ে বলল, তুমি কি আমাকে সাহায্য করতে পারবে? মানুষটি শব্দ করে হেসে ফেলল, বলল, তুমি কীরকম সাহায্য চাও রিহান? এখানে সব কিছু আছে। বিজ্ঞানের সবচেয়ে চমকপ্রদ আবিষ্কার মানুষের জন্য এখানে রাখা আছে। বলো, তুমি কি চাও? বলো। রিহানকে কেমন জানি অপ্রস্তুত দেখালো। সে নিচু গলায় বলল, আমাকে কিছু খেতে দিতে পারবে? খুব খিদে লেগেছে, সারাদিন কিছু খাইনি আমি। রিহান মোটর বাইকটা দাঁড় করিয়ে সামনের দিকে এগিয়ে যায়। বড় একটা ট্রাকে হেলান দিয়ে একজন প্রহরী ঝিমুচ্ছিল। সে চমকে উঠে লাফ দিয়ে দাঁড়িয়ে গেল। হাতের স্বয়ংক্রিয় অস্ত্রটা তাক করে বলল, কে? কে যায়? রিহান হাঁটার গতি এতটুকু না কমিয়ে এগিয়ে আসতে আসতে বলল, আমার নাম রিহান। দাঁড়াও, দাঁড়াও, না হলে গুলি করে দেব। রিহান মুখে হাসি টেনে বলল, কেন খামাখা গুলি করে একটা বুলেট নষ্ট করবে? আমি এমন ভয়ঙ্কর কিছু মানুষ নই। মানুষটি বিস্ময়ে হতবাক হয়ে রিহানের দিকে তাকিয়ে থাকে। কি বলবে বুঝতে পারে না। রিহান মুখের হাসিটা ধরে রেখে বলল, এত তাড়াতাড়ি আমাকে ভুলে গেলে? আমি তো এখানেই ছিলাম, মনে নেই? মানুষটি কয়েকবার চেষ্টা করে বলল, রিহান, তুমি? হ্যাঁ, তোমরা সবাই আমাকে ধরার জন্য গিয়েছিলে, খবর পেয়েছি। খুব দুঃখিত আমি ছিলাম না, খবর পেয়েই চলে এসেছি। তুমি কেন এসেছো? তোমাদের কাছে ধরা দিতে। রিহান দুই হাত এগিয়ে দিয়ে বলল, নাও, বেঁধে ফেলো। মানুষটি একেবারে ভ্যাবাচাকা খেয়ে গিয়ে বলল, তুমি একটু দাঁড়াও, 1 সেকেন্ড দাঁড়াও। মানুষটা তার অস্ত্র নিয়ে ভেতরে ছুটে যেতে থাকে। রিহান মুখে কৌতুকের এক ধরনের ভাব বজায় রেখে ইতস্তত পায়চারি করতে থাকে। এক সময় সে এখানেই ছিল। এলাকাটা বেশ ভালো করে জানে। কোন ট্রাকে কে থাকে, কোন লরিটি কোন পরিবারের, এখনও মনে আছে। ইচ্ছে করলেই কোথাও গিয়ে সে দরজার শব্দ করে বলতে পারে, এই যে, আমি রিহান, তোমার সাথে দেখা করতে এসেছি। কিন্তু সে কিছুই করল না। পকেটে হাত ঢুকিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল। কিছুক্ষণের ভেতরে গ্রাউস এবং তার সাথে আরও 3-4 জন সশস্ত্র মানুষকে দেখা গেল। মানুষগুলো দ্রুত রিহানকে ঘিরে ফেলল। গ্রাউস রিহানের সামনে দাঁড়িয়ে বলল, রিহান? হ্যাঁ গ্রাউস, ভালো আছো? গ্রাউস প্রশ্নের উত্তর না দিয়ে বলল, তুমি কেন এসেছো? প্রভু ক্লডের সাথে দেখা করতে। গ্রাউস চমকে উঠে বলল, কি বললে? বলেছি প্রভু ক্লডের সাথে দেখা করতে। গ্রাউস কয়েক মুহূর্ত চুপ করে থেকে বলল, তোমার সাহস খুব বেশি হয়েছে রিহান। মনে হয় আগের থেকে একটু বেশি হয়েছে। মনে আছে তুমি আগের বার যখন প্রভু ক্লডের কাছে পাঠাচ্ছিলে তখন আমি কি ভয় পেয়েছিলাম? এখন আমি নিজেই দেখা করতে চাইছি। খুব একটা মজার কথা বলেছে সেরকম ভঙ্গি করে রিহান হা হা করে হাসতে থাকলো। তুমি কেমন করে জানো প্রভু ক্লড তোমার সাথে দেখা করবেন? আমি জানি, সবাই আমাকে দেখতে চায়। তোমরা কয়েক হাজার মানুষকে আমার খোঁজে যাওনি? গ্রাউস কোনো কথা না বলে ক্রোধের এক ধরনের শব্দ করল। রিহান সেটা না শোনার ভান করে বলল, যদি প্রভু ক্লড দেখা করতে না চান তাহলে বলো, আমি তার জন্য খুব গুরুত্বপূর্ণ কিছু তথ্য এনেছি। কি তথ্য? যেমন মনে করো আলোর ব্যাপারটি। আলো হচ্ছে বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গ। তার গতিবেগ সেকেন্ডে 300,000 কিলোমিটার।
গ্রাহুস কিছু বুঝতে না পেরে ভুরু কুঁচকে রিহানের দিকে তাকিয়ে রইল। রিহান সহৃদয় ভঙ্গি করে হেসে বলল, কিংবা মনে করো নিউক্লিয়ার রিঅ্যাক্টরের ব্যাপারটি। এর ভেতরে কি হয় তুমি জানো? ফুয়েল রডে কি থাকে তুমি জানো? নিশ্চয়ই জানো না, কিন্তু আমি জানি। প্রভু ক্লডকে আমি এই তথ্যগুলো দিতে চাই। গ্রাউস, এসব ব্যাপারে তোমার কোনো কৌতূহল না থাকতে পারে, প্রভু ক্লডের অনেক কৌতূহল। কেন জানো? গ্রাউস রিহানের প্রশ্নের উত্তর না দিয়ে তার দিকে বিস্ফোরিত চোখে তাকিয়ে রইল। রিহান হাসি হাসি মুখ করে বলল, প্রভু ক্লডের অনেক কৌতূহল, কারণ তিনি ঈশ্বর। ঈশ্বর ছাড়া অন্য কারো এসব কথা জানার কথা না, কিন্তু তুচ্ছ মানুষ হয়ে আমি এসব জেনে গেছি। ঠিক এইরকম সময় দেখা গেল একজন মানুষ ছুটতে ছুটতে আসছে। কাছাকাছি এসে হাঁপাতে হাঁপাতে বলল, মহামান্য গ্রাউস, প্রভু ক্লড এই মুহূর্তে রিহানকে তার কাছে নিয়ে যেতে বলেছেন। রিহান মুখে হাসি ফুটিয়ে বলল, দেখেছো গ্রাউস, আমি তোমাকে বলেছিলাম না, প্রভু ক্লড আমাকে না দেখে থাকতেই পারবেন না। আশেপাশে দাঁড়িয়ে থাকা মানুষগুলো তাদের স্বয়ংক্রিয় অস্ত্রগুলো ঝাঁকুনি দিয়ে এক ধরনের শব্দ করে তাকে এগিয়ে যেতে ইঙ্গিত করল। রিহান তখন এগিয়ে যেতে শুরু করে। কোথায় যেতে হবে, কিভাবে যেতে হবে সে জানে। রিহান হেঁটে যেতে যেতে বুঝতে পারে আশেপাশে সব ট্রাক লরি থেকে মানুষজন বের হয়ে এক ধরনের অবিশ্বাস্য বিস্ময় নিয়ে তার দিকে তাকিয়ে আছে। যে মানুষটি ঈশ্বরের মৃত্যুদণ্ডকে উপেক্ষা করে বেঁচে থাকে এবং নিশ্চিত মৃত্যুকে ভয় করে না, সেই মৃত্যুদণ্ড নিতে সে নিজে থেকে ফিরে আসে, তাকে নিয়ে সবার যে এক ধরনের কৌতূহল হতে পারে তাতে অবাক হবার কি আছে। রিহান সোজা হয়ে প্রভু ক্লডের দিকে তাকিয়ে রইল। এই অল্প কয়েকদিনে মনে হয় প্রভু ক্লডের মুখে একটা বয়সের ছাপ পড়েছে। প্রভু ক্লড তীব্র দৃষ্টিতে রিহানের দিকে তাকিয়ে থেকে হিংস্র গলায় বললেন, তুমি আমার সাথে দেখা করতে চাইছো? হ্যাঁ। কেন? আমি ঈশ্বরী প্রিমার খোঁজ নিতে এসেছি। তিনি কেমন আছেন জানতে এসেছি। তুমি একজন মানুষও ঈশ্বরের খোঁজ নিতে এসেছো? তোমার এত বড় দুঃসাহস! রিহান তরল গলায় বলল, আমার দুঃসাহসের জন্য ক্ষমা চাই প্রভু ক্লড, তবে আমার কারণে ঈশ্বরী প্রিমা শাস্তি পাচ্ছেন, সেই জন্য নিজেকে অপরাধী মনে হচ্ছে। প্রভু ক্লড কোনো কথা না বলে তীক্ষ্ণ চোখে রিহানের দিকে তাকিয়ে রইলেন। রিহান বলল, আমি এখন আমার শাস্তির জন্য এসেছি। ঈশ্বরী প্রিমাকে কি তার কমিউনে ফিরিয়ে যেতে দেবেন? সেই সিদ্ধান্ত আমি নেব। অবশ্যই, অবশ্যই প্রভু ক্লড। রিহান কয়েক মুহূর্ত অপেক্ষা করে বলল, ঈশ্বরী প্রিমা এখন কোথায় আছেন? তোমার সেটি জানার কোনো প্রয়োজন নেই। আমি কি তাহলে অন্য একটি জিনিস জানতে পারি? কি জানতে চাও? আমি কেন সাধারণ মানুষ আর আপনি কেন ঈশ্বর? প্রভু ক্লডের মুখ হঠাৎ ভয়ঙ্কর হিংস্র হয়ে ওঠে। তিনি চিৎকার করে বলেন, বেশি দুঃসাহস দেখিও না ছেলে। আপনি যেই তথ্যটুকু পান, হঠাৎ করে যদি সেই তথ্য বন্ধ হয়ে যায়, তাহলে আপনি কি সাধারণ মানুষ হয়ে যাবেন? তুমি কি বলতে চাইছো? আপনি যেই তথ্যটুকু পান, আমরা সবাই যদি সেই তথ্য পেতে শুরু করি, তাহলে কি আমরা সবাই ঈশ্বর আর ঈশ্বরী হয়ে যাব? ভয়ঙ্কর ক্রোধে প্রভু ক্লডের মুখ বিকৃত হয়ে ওঠে। তিনি চিৎকার করে বললেন, কে আছো? নিয়ে যাও একে, এই মুহূর্তে নিয়ে যাও। প্রায় সাথে সাথে দুইজন মানুষ স্বয়ংক্রিয় অস্ত্র হাতে ছুটে আসে। দুই পাশ থেকে তাকে দুজন ধরে ফেলে। রিহান ঝটকা মেরে নিজেকে ছাড়ানোর চেষ্টা করল, কিন্তু ছাড়াতে পারল না। প্রভু ক্লড চিৎকার করে বললেন, বাইরে নিয়ে যাও একে, গুলি করে হত্যা করো সবার সামনে, এই মুহূর্তে। মানুষ দুইজন মাথা নিচু করে বলল, আপনার যেরকম ইচ্ছে প্রভু ক্লড। সবার সামনে কাউকে গুলি করে হত্যা করার জন্য খানিকটা প্রস্তুতির প্রয়োজন হয়। কমিউনে বহুদিন কাউকে প্রকাশ্যে হত্যা করা হয়নি। ঠিক কিভাবে সেটা করা হয় সেটাও ভালো জানা নেই। রিহানের সামনেই যখন ব্যাপারটা নিয়ে আলোচনা হচ্ছিল, ঠিক তখন কোথা থেকে নিউক্লিয়ার রিঅ্যাক্টরের একটা অ্যালার্মের শব্দ শোনা গেল। বিপদের মাত্রা অনুযায়ী অ্যালার্মের শব্দের তারতম্য হয়। এই অ্যালার্মটি সর্বোচ্চ বিপদের। মুহূর্তের মাঝে পুরো কমিউনে একটা আতঙ্কের শিহরণ বয়ে গেল। ঘরের দরজা খুলে চিৎকার করতে করতে লোকজন বের হয়ে ছুটোছুটি শুরু করে দেয়। গ্রাউস দুই হাত তুলে তাদের থামানোর চেষ্টা করে, বলতে থাকে, শান্ত হও, সবাই শান্ত হও, ভয় পাওয়ার কিছু নেই। প্রভু ক্লড এক্ষুনি সব নিয়ন্ত্রণ করে দেবেন। সবাই তার কথা শুনতে পেল না। যারা শুনতে পেল তারাও খুব শান্ত হলো বলে মনে হলো না। এই কমিউনে বেঁচে থাকার অংশ হিসেবে তাদেরকে এই অ্যালার্মের শব্দগুলোর সাথে পরিচয় করানো হয়েছে। গ্রাউস একজনকে ধাক্কা দিয়ে বলল, যাও, প্রভু ক্লডের নির্দেশ নিয়ে এসো, এক্ষুনি যাও। মানুষটি প্রভু ক্লডের আরভির দিকে ছুটে যেতে থাকে।
রিহান মুখে এক ধরনের কৌতুকের হাসি নিয়ে দাঁড়িয়েছিল। গ্রাউসকে ডেকে বলল, গ্রাউস, আমার একটা কথা শুনবে? কি কথা? যদি প্রাণে বাঁচতে চাও পালাও। তুমি কি বলতে চাইছো? এই অ্যালার্মটি হচ্ছে 4 মেল্টডাউনের অ্যালার্ম। কিছুক্ষণের মাঝে মেল্টডাউন হবে, রেডিয়েশনে কেউ বেঁচে থাকবে না। গ্রাউস ক্রুদ্ধ গলায় বলল, সেটা নিয়ে তোমার মাথা ঘামাতে হবে না। প্রভু ক্লড তার সমাধান দেবেন না। কি বলতে চাইছো তুমি? তোমাদের প্রভু ক্লড যে তথ্যের সরবরাহ পেয়ে ঈশ্বর হয়েছিলেন, তার সেই তথ্য সরবরাহ বন্ধ হয়ে গেছে। প্রভু ক্লড এখন আর ঈশ্বর নেই, তিনি এখন আমাদের মতো মানুষ। গ্রাউস অবাক হয়ে বলল, তুমি কেমন করে জানো? রিহান হা হা করে হেসে বলল, আমি এমন অনেক জিনিস জানি যেটা তোমরা কেউ জানো না। আমার কথা বিশ্বাস না হলে প্রভু ক্লডের কাছে যাও, নিজের কানে শুনে এসো, নিজের চোখে দেখে এসো। গ্রাউস অবিশ্বাসের দৃষ্টিতে রিহানের দিকে তাকিয়ে রইল। মানুষজন হইচই করে ছুটোছুটি করছে, তার মাঝে ভয়ঙ্কর শব্দ করে অ্যালার্ম বাজতে থাকে। কে কী করবে বুঝতে পারছে না। ছোট বাচ্চারা চিৎকার করে কাঁদছে, অনেকে হাঁটু গেড়ে বসে প্রার্থনা করা শুরু করেছে। গ্রাউস যে মানুষটিকে প্রভু ক্লডের কাছে পাঠিয়েছিল, হঠাৎ করে দেখল সে বিবর্ণ ফ্যাকাশে মুখে ছুটতে ছুটতে আসছে। গ্রাউসের কাছে এসে বলল, গ্রাউস, কি হয়েছে? প্রভু ক্লড কিছু বলছেন না। কিছু বলছেন না মানে কিছু বলছেন না, তার কাছে কোনো সমাধান নেই। গ্রাউস আর্তচিৎকার করে বলল, কি বলছো তুমি পাগলের মতো? আমি ঠিকই বলছি, বিশ্বাস না হলে তুমি যাও, তুমি শুনে এসো। গ্রাউস ভয়ার্ত মুখে একবার চারিদিকে তাকালো, তাকে কেমন জানি অসহায় দেখায়। রিহান গলা উঁচু করে বলল, আমার কথা বিশ্বাস হলো গ্রাউস? গ্রাউসের চোখ মুখ হঠাৎ হিংস্র হয়ে ওঠে। সে রিহানের কাছে ছুটে এসে বলল, তুমি কিছু একটা করেছো, তুমি। রিহান হা হা করে হেসে বলল, আমি আমি তুচ্ছ মানুষ ঈশ্বরের কাছে বাধা দেব? কি বলছো তুমি গ্রাউস? মানুষ ছুটোছুটি করে গ্রাউসের কাছে ছুটে আসতে থাকে। দেখতে দেখতে সবাই তাকে ঘিরে ফেলে। ভয়ার্ত কণ্ঠে বলে, আমরা কি করব গ্রাউস? এখন আমরা কি করব? গ্রাউস আমতা আমতা করে বলে, আমি জানি না। কি বলছো, তুমি জানো না? প্রভু ক্লড কি বলেছেন? প্রভু ক্লডও জানেন না। গ্রাউসকে ঘিরে থাকা মানুষগুলো অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে থাকে। তারা নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। ছোট একটা বাচ্চাকে শক্ত করে বুকে জড়িয়ে রেখে তার মা ভয় পাওয়া গলায় বলল, তাহলে কে জানে? রিহান উঁচু গলায় বলল, আমি জানি। একসাথে সবাই তার দিকে ঘুরে তাকালো। রিহান বলল, হ্যাঁ, আমি জানি। এই অ্যালার্ম সর্বোচ্চ বিপদের অ্যালার্ম। এর অর্থ নিউক্লিয়ার রিঅ্যাক্টরের কোর গলতে শুরু করেছে। কিছুক্ষণের মধ্যেই অচিন্তনীয় পরিমাণ রেডিয়েশন বের হবে। তোমরা অর্ধেক মানুষ সাথে সাথে মারা যাবে, বাকি অর্ধেক মারা যাবে আগামী 3 মাসের মধ্যে। তারপরেও যারা বেঁচে থাকবে তারা ক্যান্সারে ভুগে ভুগে মারা যাবে। কয়েকজন চিৎকার করে বলল, এখন আমরা কি করব? তোমরা পালাও। পালাবো? হ্যাঁ, এই মুহূর্তে ট্রাকে উঠে পালাও, বাতাসের বিপরীত দিকে পালাও, কারণ কোর মেলডাউন হলে বাতাসের রেডিয়েশন ভেসে আসতে পারে। একজন ভয়ার্ত মুখে বলল, কিন্তু প্রভু ক্লডের আদেশ ছাড়া আমরা পালাবো? রিহান হা হা করে হেসে বলল, তোমাদের প্রভু ক্লডও তোমাদের সাথে পালাবেন। তিনি আর ঈশ্বর নন, তিনি এখন সাধারণ মানুষ। সত্যি কথা বলতে কি, সাধারণ মানুষ তবু কোনো না কোনো কাজে লাগে। একজন ঈশ্বর যখন সাধারণ মানুষ হয়ে যায়, সে কোনো কাজে আসে না। উপস্থিত মানুষজন এক ধরনের আতঙ্ক নিয়ে রিহানের মুখের দিকে তাকিয়ে থাকে। একজন কাপা গলায় বলল, তুমি কেমন করে জানো? আমি জানি। তোমাদের প্রভু ক্লড যে তথ্য দিয়ে ঈশ্বর হয়েছিলেন, সেই তথ্য তার কাছে আসছে না, তার কাছে আর কখনো আসবেও না। কিন্তু তুমি কেমন করে জানো? বেঁচে থাকলে আমরা সেটা নিয়ে পরে কথা বলার সুযোগ পাব। এখন পালাও, দেরি করো না। জরুরি অ্যালার্মটা তীক্ষ্ণ থেকে তীক্ষ্ণতর হতে শুরু করেছে। শব্দের সাথে সাথে লাল আলো জ্বলতে শুরু করেছে। দেখতে দেখতে পুরো পরিবেশটা ভয়ঙ্কর হয়ে উঠল। রিহান দেখতে পেল, তার কথা শুনে ট্রাকে করে মানুষজন পালাতে শুরু করেছে। একটি ট্রাককে চলে যেতে দেখে সবাই ছুটোছুটি করে অন্য ট্রাকে উঠতে শুরু করেছে। দেখতে দেখতে পুরো এলাকাটি ফাঁকা হয়ে যেতে শুরু করে। শুধু ভয়ঙ্কর অ্যালার্মটি তীক্ষ্ণ কর্কশ শব্দ করে বাঁচতে থাকে। যে দুজন মানুষ রিহানকে প্রকাশ্যে গুলি করে হত্যা করার জন্য এনেছিল, তাদেরকে কেমন জানি বিভ্রান্ত দেখায়। তারা কি করবে ঠিক বুঝতে পারছে না। রিহান তাদের দিকে তাকিয়ে বলল, তোমরা পালাবে না? তোমাকে কি করব? প্রভু ক্লড গুলি করে মারতে বলেছেন, গুলি করে মারো। মানুষ দুজন একটু অবাক হয়ে রিহানের দিকে তাকালো। এর আগে তারা কখনো কাউকে এত সহজে নিজেকে গুলি করার কথা বলতে শুনেনি।
রিহান চোখ মটকে বলল, যেটা করতে চাও তাড়াতাড়ি করো। কেন? রিহান হা হা করে হেসে বলল, তোমরা যে প্রভু ক্লডের উপর ভরসা করে আছো, ওই যে তাকিয়ে দেখো, সেও তোমাদের ছেড়ে পালিয়ে যাচ্ছে। মানুষগুলো অবাক হয়ে দেখল, সত্যি সত্যি আতঙ্কিত প্রভু ক্লড তার আরভি থেকে বের হয়ে এসেছেন। কি করবেন বুঝতে না পেরে খোলা প্রান্তরের উপর দিয়ে ছুটতে শুরু করেছেন। রিহান বলল, আমাকে মারার অনেক সুযোগ পাবে, যাও আগে এই বুড়ো মানুষটাকে পালিয়ে যেতে সাহায্য করো, ধরে কোনো একটা ট্রাকে তুলে দাও। স্বয়ংক্রিয় অস্ত্রটা হাত বদল করে বলল, কিন্তু তুমি? আমি যদি তুমি হতাম তাহলে আমাকে নিয়ে ঘাটাতাম না। কারণ কি জানো? কি? তোমার প্রভু ক্লড আর কোনোদিন তোমাদের সাহায্য করতে পারবেন না। যে তথ্য দিয়ে সে তোমাদের সাহায্য করত, সে তথ্য আসা বন্ধ হয়েছে। কিন্তু আমি এখনও তোমাদের সাহায্য করতে পারবো। শুধু আমি জানি কেমন করে এই নিউক্লিয়ার রিঅ্যাক্টর থেকে রক্ষা পাওয়া যায়। মানুষগুলো এক ধরনের বিষয় নিয়ে রিহানের দিকে তাকিয়ে রইল। রিহান নিচু গলায় বলল, আর দেরি করো না, যা করার তাড়াতাড়ি করো। কিছুক্ষণের মাঝে রেড অ্যালার্ট শুরু হয়ে যাবে, তখন কিন্তু আর কিছু করা যাবে না। স্বয়ংক্রিয় অস্ত্র হাতে মানুষ দুটো নিজেদের ভেতরে নিচু গলায় কথা বলল। তারপর এগিয়ে এসে রিহানকে খুলে দিয়ে বলল, ঠিক আছে, আমরা তোমাকে ছেড়ে দিচ্ছি। চমৎকার, তোমাদের ধন্যবাদ। তুমি চেষ্টা করে দেখো রিঅ্যাক্টর মেলটাউন বন্ধ করতে পারো কি না। দেখব, তোমরা এখন পালাও। রিহান কিছুক্ষণের মাঝেই দুটো শক্তিশালী মোটর বাইকের শব্দ শুনতে পায়। মানুষ দুজন এই কমিউন ছেড়ে পালিয়ে যাচ্ছে। মৃত্যু ভয় খুব বড় ভয়। রিহান একটা নিঃশ্বাস ফেলে প্রভু ক্লডের বাসভবনের দিকে এগিয়ে যেতে থাকে। পুরো কমিউনের সবাই সরে গেছে। এখানে এখন আছে শুধু রিহান এবং প্রিমা। প্রিমাকে খুঁজে বের করতে হবে। সে নিশ্চয়ই আতঙ্কে অধীর হয়ে আছে। রিহান যখন প্রিমার হাত এবং পায়ের শেকল খুলছে, তখন নিউক্লিয়ার রিঅ্যাক্টরের কোল মেল্টডাউন শুরু হয়ে গেছে। রেড অ্যালার্ট হিসেবে ভয়ঙ্কর সাইরেন বাজছে। ভয়ঙ্কর রেডিয়েশন ছড়িয়ে পড়তে শুরু করেছে। প্রিমা ভয়ার্ত গলায় রিহানের হাত আঁকড়ে বলল, আমাদের কি হবে রিহান? রিহান হেসে বলল, কিচ্ছু হবে না। কোর মেল্টডাউন হচ্ছে, রেডিয়েশনে মারা যাব আমরা। না, আমরা মারা যাব না। প্রিমা অবাক হয়ে বলল, কেন মারা যাব না? কারণ এখানে কিচ্ছু হচ্ছে না, শুধু প্রচণ্ড শব্দে একটা অ্যালার্ম বাজছে। শুধু অ্যালার্ম বাজছে? সেটা কিভাবে সম্ভব? খুব সম্ভব। এটা একটা হাস্যকর খেলনা যন্ত্র। ভয়ঙ্কর অ্যালার্ম বাজিয়ে আতঙ্কের সৃষ্টি করে দেয়, আসলে কিছু না। কিন্তু 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 কি? কেউ সেটা বুঝতে পারছে না কেন? কারণ প্রভু ক্লডের তথ্য পাওয়ার জন্য যোগাযোগ মডিউলে যে হলোগ্রাফিক ইন্টারফেস ছিল, সেইটা আর কাজ করছে না। তার বোঝার কোনো উপায় নেই। এখানে সব কিছু নিয়ন্ত্রণ করত প্রভু ক্লড। প্রভু ক্লড যখন অচল হয়ে যায়, সব কিছু অচল হয়ে যায়। প্রিমা চোখ বড় বড় করে বলল, কি বলছো তুমি? হ্যাঁ, আমি ঠিকই বলছি। যে যন্ত্রের উপর ভরসা করে সবাই ঈশ্বর হতো, সেই যন্ত্র আর কোনো দিন কাজ করবে না। পৃথিবীতে আর কেউ ভবিষ্যতে ঈশ্বর হতে পারবে না। কেন? সেটা অনেক বড় কাহিনী, আমি সেটি শুনতে চাই। রিহান হেসে বলল, তার চাইতে ভালো একটা কাজ করা যায়। কি করা যায়? তোমাকে সেটি দেখানো যায়। কি দেখানো যায়? আমি সেটা তোমাকে বলে বুঝাতে পারবো না প্রিমা। সেটা বিশ্বাস করতে হলে তোমাকে নিজের চোখে দেখতে হবে। আমি বাজি ধরে বলতে পারি, তুমি নিজের চোখে দেখেও সেটা বিশ্বাস করবে না। প্রিমা অবাক হয়ে রিহানের দিকে তাকিয়ে রইল। তারপর হঠাৎ ছটফট করে বলল, আমাকে দেখাও, এক্ষুনি দেখাও। হ্যাঁ দেখাবো, কিন্তু তার আগে চলো এই অ্যালার্মটা বন্ধ করে দিই, কান ঝালাপালা হয়ে যাচ্ছে। কিছুক্ষণের ভেতরেই দেখা গেল রিহান শক্তিশালী মোটর বাইকে করে মরুভূমির প্রান্তরের উপর দিয়ে ছুটে যাচ্ছে। পিছনের সিটে বসে প্রিমা রিহানকে শক্ত করে ধরে রেখেছে। নিরাপত্তার জন্য যতটুকু শক্ত করে ধরা দরকার, প্রিমা তার চাইতে অনেক শক্ত করে ধরেছে। তাকে দেখলে মনে হয় সে ভাবছে এই মানুষটিকে ছেড়ে দিলে বুঝে সে হারিয়ে যাবে। সে কিছুতেই এই মানুষটিকে হারাতে চায় না, কিছুতেই না। 4 বছর পরের কথা। রিহান ককপিটে বসে হাত দিয়ে ইঙ্গিত করতেই প্রোপেলার ধরে রাখা মানুষটি সেটা ঘোরানো শুরু করলো। রিহান ফুয়েলের পাম্পে চাপ দিয়ে ইগনিশন কিটা ঘোরানোর সাথে সাথে ভটভট শব্দ করে ইঞ্জিনটা চালু হবার চেষ্টা করেই কয়েকবার শব্দ করে থেমে গেল। রিহান ফুয়েল পাম্পে কয়েকবার চাপ দিয়ে হাত দিয়ে আবার ইঙ্গিত করতেই প্রোপেলারের কাছে দাঁড়িয়ে থাকা মানুষটা দ্বিতীয়বার গায়ের জোর দিয়ে প্রোপেলারটা ঘোরানোর চেষ্টা করলো। এবারে বার কতক ঝাঁকুনি দিয়ে হঠাৎ করে ইঞ্জিনটা বিকট শব্দ করে চালু হয়ে যায়। দেখতে দেখতে ইঞ্জিনটা পুরো শক্তিতে ঘুরতে শুরু করলো।
প্রবল বাতাসে ধুলোবাড়ি এবং খড়কুটো উড়ে যেতে শুরু করে। রিহান গগলসটা চোখে লাগিয়ে কন্ট্রোলটা হাতে নিয়ে প্লেনটা একটু সামনে নেবার প্রস্তুতি নিচ্ছিল। ঠিক তখন দেখতে পেল কে একজন হাত নাড়তে নাড়তে ছুটে আসছে। মানুষটি ছুটতে ছুটতে প্রাণপণে রিহানের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছে। রিহান একটু অবাক হয়ে দেখল মানুষটি গুস্তান। তার ডান হাতে একটা কাগজ এবং কাগজটা নাড়তে নাড়তে সে ছুটে আসছে। রিহান সুইচ টিপে ইঞ্জিনটা বন্ধ করে একটা যন্ত্রণাসূচক শব্দ করে চোখের গগলসটা খুলে গুস্তানের জন্য অপেক্ষা করতে থাকলো। এই 4 বছরে গুস্তানের দেহটা আরও বিস্তৃত হয়েছে এবং ছুটে আসার কারণে সে রীতিমতো হাঁপাতে থাকে। রিহান জিজ্ঞেস করল, কি হয়েছে গুস্তান? গুস্তান প্রত্যেকটা শব্দের পর একটা করে নিঃশ্বাস নিয়ে বলল, ঠিক সময়ে তোমাকে ধরেছি। মোটেও ঠিক সময় আমাকে ধরনি, খুব ভুল সময়ে ধরেছ। রিহান গলা উঁচু করে বলল, আমাকে এক্ষুনি প্লেনটা ফিল্ড টেস্ট করতে নিয়ে যেতে হতো, সেজন্যই বলছি ঠিক সময়ে ধরেছি। গুস্তান হঠাৎ করে তার মুখটা প্রয়োজনের অতিরিক্ত গম্ভীর করে বলল, তোমার এই প্লেনের কার্যক্রমের ওপরে আইনগত বাধা এসেছে। রিহানের কথাটা বুঝতে কয়েক মুহূর্ত সময় লাগলো। সে মুখ হা করে বলল, কি বাধা? আইনগত বাধা। আইনগত বাধা? রিহানের মুখ দেখে মনে হলো সে কথাটার অর্থ বুঝতে পারছে না। বার কয়েক চেষ্টা করে আবার বলল, আইনগত বাধা? হ্যাঁ। গুস্তান খুব চেষ্টা করে মুখে একটা কঠোর ভাব এনে বলল, একজন নাগরিক তোমার প্লেনের কার্যক্রমের উপর মামলা করেছে। সে বলেছে মানুষের আকাশে ওড়ার কোনো প্রয়োজন নেই। যদি প্রকৃতি চাইতো মানুষ আকাশে উড়ুক, তাহলে তাদের পাখির মতো ডানা থাকতো। যেহেতু মানুষের ডানা নেই, কাজেই তাদের আকাশে ওড়ার কোনো প্রয়োজন নেই। রিহান খুব চেষ্টা করে নিজেকে শান্ত রেখে বলল, কোর্ট এই যুক্তি গ্রহণ করেছে? করে নাই। গুস্তান গম্ভীর গলায় বলল, কোর্ট বলেছে বিজ্ঞানের গবেষণার ক্ষেত্রে কোনো সীমা বেঁধে দেওয়া যাবে না। যার যেটা ইচ্ছা সে সেটা নিয়ে গবেষণা করতে পারবে। তাহলে আইনগত বাধাটা আসলো কোথা থেকে? কারণ মামলার আবেদনে আরও একটি কথা ছিল। সেটি কি কথা? গুস্তান হাতের কাগজটি দেখে বলল, সেখানে বলা হয়েছে তোমার প্লেনের কার্যক্রম এখনও পরীক্ষামূলক অবস্থায় আছে। এখনই এটার ফিল্ড টেস্ট করা হলে জানমালের ক্ষতি হতে পারে। রিহান এবার রেগে উঠতে শুরু করলো। অনেক কষ্ট করে রাগটা প্রকাশ করতে না দিয়ে বলল, জানমালের ক্ষতি হতে পারে? কোর্ট এই যুক্তি গ্রহণ করেছে? আমাদের বিচারকটা মামলাটার উপরে খুব গুরুত্ব দিয়েছেন। তারা অনেকক্ষণ আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছেন এই মুহূর্তে এই প্লেন চালানো বেআইনি এবং জনস্বাস্থ্যের প্রতি ক্ষতিকর। রিহানের মুখ রাগে থমথম করে ওঠে। সে দাঁতে দাঁত ঘষে বলে, জনস্বাস্থ্যের প্রতি ক্ষতিকর? হ্যাঁ। কিভাবে সেটা ক্ষতিকর? গুস্তান হাত নেড়ে পুরো ব্যাপারটা উড়িয়ে দিয়ে বলল, ওইসব খুঁটিনাটি ব্যাপার নিয়ে পরে শুনানি হবে। তুমি তখন বিচারকদের সামনে তোমার কথাগুলি বলার সুযোগ পাবে। তোমাকে সেটা বলার জন্য ডাকা হবে। রিহান এবার রাগে ফেটে পড়ল। ককপিটের দরজা খুলে সে লাফিয়ে নিচে নেমে পা দাপিয়ে বলল, তোমরা ফাজলামি পেয়েছ? এরকম একটা ব্যাপার নিয়ে তোমরা ঠাট্টা করছো? এটা মোটেও ঠাট্টা নয়। গুস্তান কষ্ট করে মুখে একটা গাম্ভীর্য ধরে রেখে বলল, কোর্টের সিদ্ধান্তকে ঠাট্টা বললে তোমার উপর কোর্ট অবমাননার অভিযোগ আনা যায়। কোর্ট অবমাননা? কোর্ট অবমাননার শাস্তি হচ্ছে কারাদণ্ড। তোমাকে তাহলে আমাদের জেলখানায় 1 সপ্তাহ আটকে রাখতে হবে। গুস্তান সবগুলো দাঁত বের করে হেসে বলল, একদিক থেকে তাহলে ভালোই হয়, আমাদের জেলখানাটা একটু ব্যবহার হয়। এতদিন হলো জেলখানা তৈরি করেছি, এখনও একজনকে ঠোকাতে পারলাম না। তোমাকে দিয়ে শুরু করলে মন্দ হয় না। রিহান হাসবে না কাঁদবে বুঝতে পারল না। খানিকক্ষণ চেষ্টা করে বলল, তোমরা মনে হয় ব্যাপারটা ধরতে পারছো না। আইন তৈরি করা হয় মানুষকে সাহায্য করার জন্য, কারো ক্ষতি করার জন্য না। আমরা কারো ক্ষতি করার চেষ্টা করছি না। ক্ষতি করার চেষ্টা করছো না? এতদিন ধরে চেষ্টা করে আমরা একটা প্লেন দাঁড়া করিয়েছি, সব কিছু প্রস্তুত। আমরা যাচ্ছি ফিল্ড টেস্ট করতে। ঠিক সেই মুহূর্তে এসে তোমরা এটাকে আটকে দিলে। কার বিরুদ্ধে সেটা করলে? আমার বিরুদ্ধে। আমি রিহান, যে নাকি একা তোমাদের সবার বিরুদ্ধে থেকে সবার জন্য তথ্য সরবরাহের ব্যবস্থা করেছি। যে তথ্য পেয়ে আগে একজন মানুষ ঈশ্বর হয়ে যেত, এখন কমিউনের যে কোনো মানুষ তার থেকে 100 গুণ বেশি তথ্য পেতে পারে। কে তার ব্যবস্থা করেছে? আমি। সেই আমার বিরুদ্ধে তোমরা ষড়যন্ত্র শুরু করেছ? গুস্তান গম্ভীর গলায় বলল, আইনের চোখে সবাই সমান। তুমি পৃথিবীর সব মানুষের জন্য তথ্য সরবরাহ করে ঈশ্বরের ব্যাপারটা শেষ করে দিয়েছ। সেই জন্য আমরা সবাই তোমার প্রতি কৃতজ্ঞ। আমরা স্কুলের জন্য যে ইতিহাস বই লিখেছি সেখানে তোমার উপরে একটা চ্যাপ্টার আছে, কিন্তু মনে করো না সেই জন্য তোমাকে
আইনের চোখে আলাদাভাবে দেখা হবে। একজন নাগরিক মামলা করেছে, আমাদের সেই মামলাটা বিবেচনা করতে হয়েছে, একটা সিদ্ধান্ত নিতে হয়েছে। এই নাগরিকটাকে জানতে পারি? তুমি নিয়ম মাফিক আবেদন করলে কোর্ট তোমাকে এই সুনাগরিকের নাম জানাতে পারে। রিহান চোখ পাকিয়ে বলল, দেখো গুস্তান, ভালো হবে না বলছি। কে এই সুনাগরিক? প্রিমা। গুস্তানের মুখ হঠাৎ কৌতুকের হাসিতে উদ্ভাসিত হয়ে ওঠে। তোমার বিবাহিত স্ত্রী। কিন্তু আমি তোমাকে নিশ্চিত করছি, সিদ্ধান্ত নেবার সময়ে তাকে আমরা একজন স্বাধীন নাগরিক হিসাবে বিবেচনা করেছি, একবারও তোমার স্ত্রী হিসেবে দেখিনি। রিহান কিছুক্ষণ কথা বলতে পারে না, তারপর হতাশভাবে মাথা নেড়ে বলল, প্রিমার কি মাথা খারাপ হয়ে গেছে? গুস্তান সহৃদয়ভাবে রিহানের হাত ধরে বলল, মাথা খারাপ হবে কেন? তোমাকে 100 বার বলেছি, তুমি শোনোনি। একটা প্লেন তো আর ছেলে খেলা নয়, অ্যাক্সিডেন্ট তো হতেই পারে। তাই বলে কোর্টে? আহা, এত কষ্ট করে আমরা একটা আইন বিভাগ দাঁড়া করিয়েছি, কেউ যদি ব্যবহার না করে তাহলে কেমন করে হবে? বিচারকদের কথা চিন্তা করো। বেচারারা রীতিমতো ভোটে নির্বাচিত হয়ে এসেছে, কিন্তু এখন কোনো কাজ নেই। প্রিমার মামলার কারণে তবু শেষ পর্যন্ত একটা কাজ পেয়েছিল। সবার কি উৎসাহ তুমি যদি দেখতে। রিহান মাথা থেকে হেলমেট খুলে ককপিটের ভেতর রেখে হতাশভাবে মাথা নাড়তে নাড়তে বলল, প্রিমা কোথায়? মনে হয় স্কুলে। চলো যাই, দেখি অনুরোধ করে মামলাটা তুলিয়ে নেওয়া যায় কিনা। স্কুলটা তৈরি করা হয়েছে খুব সুন্দর করে। সাদা দেয়ালের ওপর লাল টাইলের ছাদ, চারপাশে গাছের ছায়া। পাহাড়ের উপর থেকে একটা ঝর্ণা নেমে এসেছে, পাথরের উপর দিয়ে স্বচ্ছ পানিটুকু ঝিরঝির করে গড়িয়ে যাচ্ছে। শব্দটা ভারী সুন্দর। রিহানের কোনো কাজ না থাকলে সে পানিতে পা ডুবিয়ে বড় একটা পাথরে বসে থাকে। কিছুদিন হলো কিছু পাখি এসে এখানে ভিড় জমিয়েছে, তাদের কিচিরমিচির শুনতে বেশ ভালো লাগে। রিহান স্কুলের ভেতরে ঢুকে ক্লাসরুমগুলোতে উঁকি দিল। 12-13 বছরের কিছু ছেলে মেয়েকে নিয়ে প্রিমা কি একটা এক্সপেরিমেন্ট দাঁড় করাচ্ছিল। রিহানকে দেখে বলল, কি ব্যাপার রিহান, কাজ শেষ? রিহান রাগের ভান করে বলল, তোমার কি মনে হয়? প্রিমা হঠাৎ খিলখিল করে হেসে বলল, কেমন জব্দ? আমাদের বিচার বিভাগের ক্ষমতা দেখলে? সেটা নিয়েই তোমার সাথে কথা বলতে চাইছি। একটু দাঁড়াও, আমি এদের প্ল্যান কনস্ট্যান্টটা বের করে দিয়ে আসছি। ঠিক আছে। রিহান সময় কাটানোর জন্য ক্লাসরুমের করিডোর ধরে হাঁটতে থাকে। এক পাশে একটা ল্যাবরেটরিতে একটা মাইক্রোস্কোপে চোখ লাগিয়ে একটা মেয়ে কিছু একটা দেখছে। মাথা তুলতেই দেখল মেয়েটি ত্রানা। রিহান হাসি মুখে বলল, কি খবর ত্রানা, কেমন চলছে তোমার গবেষণা? ত্রানা গম্ভীর মুখে মাথা নাড়ল। এক জায়গায় আটকে গেছি, কিছুতেই একটা জিনিস ধরতে পারছি না। কী জিনিস? তুমি বুঝবে না। জিনেটিক কোডিংয়ের একটা ব্যাপার। তথ্যকেন্দ্র থেকে জেনে নাও। হুম, আমি নিজে নিজেই বের করতে চাই। জিজ্ঞেস করে জেনে নিলে লাভ কী? ত্রানা আবার মাইক্রোস্কোপে চোখ রাখতে গিয়ে থেমে গিয়ে উচ্চস্বরে বলল, ক্লড। পাশের ঘর থেকে ক্লড বলল, কি হলো? আমার পেট্রি ডিশগুলো কোথায়? এই যে, নিয়ে আসছি বলে একটা ট্রেতে বেশ কিছু পেট্রির ডিশ নিয়ে ক্লড ল্যাবরেটরির ঘরে ঢুকলো। তার মাথার চুলগুলো আরও সাদা হয়েছে, মুখে বয়সের বলিরেখা। ত্রানা একটা পেট্রি ডিশ হাতে নিয়ে ভালো করে দেখে বলল, এটা কি পরিষ্কার করা হলো? তোমাকে এত করে বলেছি ভালো করে পরিষ্কার করতে, কিন্তু তুমি আমার কোনো কথাই শোনো না। ক্লড অপরাধীর মতো মুখ কাচুমাচু করে বলল, মানে চেষ্টা করেছিলাম। তুমি একটা পেট্রি ডিশ ঠিক করে পরিষ্কার করতে পারো না, কিন্তু এক সময় তুমি নাকি একজন ঈশ্বর ছিলে। মানুষজন তোমাকে ডাকতো প্রভু ক্লড, আর তুমি কথায় কথায় মানুষকে ফাঁসি দিয়ে দিতে। তোমাকে দেখলে সেটা কেউ বিশ্বাস করবে? ক্লড কিছু একটা বলতে চাইছিল। ত্রানা তাকে থামিয়ে দিয়ে বলল, এসো আমার সাথে, আমি তোমাকে দেখিয়ে দেই কেমন করে পরিষ্কার করতে হয়, আর যেন ভুল না হয়। প্রিমা রিহানের হাত ধরে যাচ্ছে। বড় একটা পাথরের উপর থেকে পানির ধারা বাঁচিয়ে অন্য একটা পাথরে পা দিয়ে বলল, তুমি কি রাগ করেছো রিহান? করেছিলাম, কিন্তু এখন কমে গেছে। কমে গেলেই ভালো। রিহান প্রিমাকে কাছে টেনে বলল, কিন্তু আমাকে একটা কথা বলো, কোর্টে মামলা করার বুদ্ধিটা তোমাকে কে দিয়েছে? কে আবার? গুস্তান? আমার আগেই বোঝা উচিত ছিল। প্রিমা রিহানের হাত টেনে বলল, তুমি যেন আবার গুস্তানের সাথে রাগারাগি করো না। না, করবো না। প্রিমা সুর পাল্টে বলল, তুমি এরকম একটা পাগলামি করবে আর আমার ভয় করবে না? পাগলামি? হ্যাঁ, যদি তোমার কিছু হয়। সব বিপদের কাজগুলো তোমাকেই কেন করতে হবে? তুমি অন্যদের সুযোগ দিতে চাও না কেন? রিহান বলল,
কে বলেছে দিতে চাই না? আমি জানি বিপদের কাজগুলো সব তুমি নিজে করতে চাও। মনে রেখো, তুমি কিন্তু এখন শুধু তুমি না, তুমি মানে আমি, তুমি আর আমাদের বাচ্চা কিসি। রিহান কোনো কথা না বলে ধীরে ধীরে মাথা নাড়ল। প্রিমার হাত টেনে বলল, মনে থাকবে তো? থাকবে। রিহান তার টেবিলে একটা প্লেনের নকশার উপর ঝুঁকে পড়ে কত গতিবেগে কত লিফট হতে পারে সেটা হিসাব করে বের করছে। প্রিমা গিয়েছে কিসিকে ঘুম পাড়াতে। হিসাব করতে করতে রিহান শুনতে পেল কিসি বলছে, মা, আমাকে সে পাখির গল্পটা বলো না। কোন পাখির গল্প? ফিনিক্স পাখির গল্প। এক গল্প কতবার শুনবে বোকা ছেলে? শুনবো মা, শুনবো, বলো না। রিহান শুনতে পেল প্রিমা তাদের সন্তানকে ফিনিক্স পাখির গল্প বলছে। কেমন করে ফিনিক্স পাখি আকাশের বুকে পাখা উড়িয়ে উঠত, কেমন করে একদিন সেই ফিনিক্স পাখি আগুনে পুড়ে ছাই হয়ে গেল, সেই ছাইয়ের ভেতর থেকে কেমন করে আবার নতুন ফিনিক্স পাখির জন্ম হলো, বিশাল পাখা উড়িয়ে কিভাবে সেই পাখি আবার আকাশের বুকে ডানা মেলে দিল। টেবিলের নকশার উপর ঝুঁকে কাজ করার ভান করতে করতে রিহান প্রিমার মুখ থেকে ফিনিক্স পাখির গল্প শুনতে থাকে, তার ছেলের মতোই সমান আগ্রহে।